একটা মেয়ে যখন বলে আমার স্বামীর দ্বারা আমি অত্যাচারিত, আমার স্বামী খারাপ, আমার স্বামীর কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, কিংবা আমার স্বামী ড্রিঙ্ক করে, আমার উপর টর্চার করে, তখন সেই ক্ষেত্রে আমরা সবসময় পুরুষটাকেই দোষী বলি, মেয়েটার পাশে দাঁড়াই। যেহেতু আইন এখন মেয়েদের ফেভারে, অনেক বেশি ফেভারে ছেলেদের থেকে, সেখানে গিয়ে কোথাও আমি একজন মেয়ে হয়ে আজকে আমার বলতে একটুও বাজছে না আমরা মেয়ে হয়ে মেয়েরাই আইনের অপব্যবহার করছি। আজকে যে কটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সামনে আসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে বাড়ির বউরাই দায়ী বেশি হয়। এটা আমি একজন মেয়ে হয়ে বলতে আমার একটুও লজ্জা করলো না। আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখে এসেছো, কোন স্বামী মানতে পারে তার নিজের স্ত্রীকে ভাইয়ের সঙ্গে শেয়ার করবে? কে মানতে পারে? আমি হলে আমার স্বামীকে মানতে পারতাম, তুমি হলে মানতে পারবে, তোমরা হলে মানতে পারবে? প্রত্যেককেই আমার প্রশ্নটা থেকে গেল। অনেক কিছু আজকে তুলে ধরবো বলেছি না, এখন ব্যাক টু ব্যাক ভিডিও আসবে বৃষ্টিকে নিয়ে। বৃষ্টির পাশে দাঁড়াতে চেষ্টা করেছিলাম মেয়েটাকে ভালো করার। এত ড্রামা, এত ড্রামা হতে পারে? তোমাদেরকে আমি কালকের ভিডিওতেই বলে গেছি, অনেক কন্ট্রোভার্সি দেখেছি। আমি না হয় 1 বছর হয়েছে কন্ট্রোভার্সি করছি, সেভাবে পারি না, কিন্তু কন্ট্রোভার্সি দেখি বলেই তো কন্ট্রোভার্সিটা করার সাহস পেয়েছি। অনেক দিন ধরেই কন্ট্রোভার্সি দেখি সোশ্যাল মিডিয়ায়। এরকম একটা ডিফিকাল্ট কমপ্লিকেটেড কেস খুব একটা দেখিনি কন্ট্রোভার্সির লাইফে। আজকে এই কেসটার মধ্যে যা ডিফিকাল্টি আছে, চলো সব কিছু নিয়ে আজকে কথা বলবো, সবটা বলবো। এত খারাপ হাজবেন্ড, এত খারাপ হাজবেন্ড, এত মেরেছে, এত টর্চার করেছে, লোহার রড দিয়ে মেরেছে। শুধু হাজবেন্ডই খারাপ, হাজবেন্ডই খারাপ, তুমি কি কি করেছো? আর হাজবেন্ড কি আদতে খারাপ? অলরেডি তোমরা জেনেই গেছো, অনেক ভিডিও নেমে গেছে সোশ্যাল মিডিয়ায়, ওয়াইটি প্ল্যাটফর্মে, সবটাই বলবো। তার আগে শুধু একটা কমেন্টস নিয়ে একটু কথা বলতে চাই। কালকে যে কমেন্টসটা নিয়ে আমি রাতের ভিডিওতে বলেছিলাম, ছোট্টম শিয়ানি যার কথা বলেছিলাম, সে আমাকে কালকে রাতের ভিডিওটায় আবার দুটো কমেন্টস করেছে। আচ্ছা, তার আইডিতে আমি ঢুকেছি, তার আইডিতে ঢোকার পর দেখলাম 4 বছর আগের একটা ক্রিয়েট করা আইডি, একটা সাবস্ক্রাইবার সৃজনী সাহা বলে ফুল নেমটা আসছে, সৃজনী সাহা। যাই হোক, তোমরা একটু দেখে নিও। তো সেখানে সে আমায় কমেন্টস করেছে, ফেক করছো বলছো, কন্ডিশন ক্রিটিক্যাল বৃষ্টির, তাও ভিউজ কামানোর মেতেছো, তুমি আমাদের কিছু যায় আসে না। লেখাটা পুরো কমপ্লিটেডও নয়, ঠিক করে লিখতে পারিনি। ডিম্পি নোটিস যাবে, তুমি দেখবে। একটা কমেন্টস। আরেকটা কমেন্টস করেছে, তুমি ধরে ফেলেছো আমি প্রীতমই, বৃষ্টির ক্যান্সার হয়েছে, ওর শরীর ভালো নেই, ও বাঁচবে না। তোমার নেগেটিভিটিও আসেনি, নেগেটিভিলি জন্যন বৃষ্টি আসেনি, বৃষ্টি তাড়াতাড়ি মরে যাবে, তুমি চিন্তা করো না, আমি কেস করব, অনেক দিন ধরে দেখছি। আমি চাই কন্ট্রোভার্সি করো, আমাদের চ্যানেলের ভিউজ বাড়বেই, তাই তো ওই দিন অমন বললাম। মানে একদিকে বলছে কেস করব, আরেকদিকে বলছে আমি চাই কন্ট্রোভার্সি করো, আমাদের অনেক ভিউজ বাড়বে, তাই জন্য বলেছিলাম তোমাকে লিগেল নোটিশ পাঠাবো। যাই হোক, তার একটা রিপ্লাই আমি দিয়েছি। তো সেখানে আমি লিখেছি, তোমার এই কমেন্টসের জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমার যা খুশি তাই করতে পারো, আমিও অনেক কিছু করতে পারি, চলো খেলা হবে। এবার তোমাদেরকে বলে দিই, এই ছোট্টম শিয়ানিটা দেখে তো বুঝতেই পারছো, শিয়ানি, হেব্বি শিয়ানিবাজ। এটা যদি প্রীতমের আইডি হতো, প্রীতম একটা এডুকেটেড ছেলে, আর যা কিছুই নেগেটিভ থাকুক না কেন, প্রীতম একটা এডুকেটেড ছেলে, প্রীতম টিচার, পড়ায়, সেখানে এত স্পেলিং মিস্টেক হবে না, এত ভুলভাল স্পেলিং আসবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রীতম কখনোই বলবে না আমি প্রীতম। তৃতীয় কথা, প্রীতম কখনো বলবে না, সে যদি করেও থাকে, সে যদি নিজে করে থাকে, যে তুমি কন্ট্রোভার্সি করো, আমাদের আরো ভিউজ বাড়বে, বৃষ্টি বাঁচবে না, এটা বলবে না। তারপরেও এই ফেক প্রীতমকে বলছি, এই ফেক প্রীতমকে আমি বলছি আমার তরফ থেকে, যদি তুমি ফেক হয়ে থাকো, তোমাকে আমার আর কিছু বলে নেই, ইচ্ছে মতো কমেন্টস করো। আর যদি তুমি তোমার কথায় আর কি রিয়েল প্রীতম হয়ে থাকো, তাহলে তুমি এই যে বললে না কেস করবে, লিগেল নোটিশ পাঠাবে, পাঠাও। আমি তো বলছি, নোটিশ তো আমিও পাঠাতে পারি। ভিডিওতে কি করছো? লক্ষ লক্ষ টাকা আর্ন করছো এখান থেকে, অসুস্থতাকে বিক্রি করে, তাহলে পরে সেটা নিয়ে কি গেস করতে পারি না? কি হয়েছে দেখাচ্ছ না, কোনো প্রুফ নেই, অনেক কিছু করতে পারি। যাই হোক, তুমি তো ফেক, তাই তোমাকে এত কিছু বলা
আননেসেসারি আমি মনে করি, কারণ এর মধ্যে প্রীতম কোনোভাবে ইনভলভ বলে আমার মনে হয় না, মানে এই অ্যাটলিস্ট এই কমেন্টসটায়। জানি না এরা কারা, কিভাবে কমেন্টস করছে, কেন করছে, কোথা থেকে রাইটস পাচ্ছে, আর প্রীতম এগুলোকে অ্যালাউ কেন করছে বারবার বলার পরেও। যাই হোক, তারপরে এর চ্যানেলে ঢোকার পর দেখলাম এ যাদেরকে দেখে, এ যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছে সেই চ্যানেলগুলো হচ্ছে রোমান্টিক কাপেল ব্লগস চ্যানেল। তোমরা ঢুকে গিয়ে দেখতে পারো, সৃজনী সাহা, ছোট্টম শেয়ানি আমার কমেন্ট বক্সে আছে, রোমান্টিক কাপেল ব্লগস দেখে আর গেমিং চ্যানেলগুলো দেখে। আমি দেখে এসেছি, সবটাই ভালো করে আমি দেখে এসেছি। যাই হোক, এইটা আননেসেসারি একটা পয়েন্টস তুলে ধরলাম শুধুমাত্র। এবার তোমাদেরকে বলি বৃষ্টির চ্যানেলটা, আজকে অনেক কিছু বলবো বন্ধুরা, অনেক কিছু বলবো, পপকর্ন নিয়ে বসো, ভিডিওটা একটু বড় হবে, কিচ্ছু করার নেই, অনেক কিছু বলবো এখানে, ইন্ট্রো দেবো না, সময় নেই, ভিডিও বড় হয়ে যাবে। তো বৃষ্টির শুরুটা, চ্যানেলের শুরুটাই হয়েছিল সিম্প্যাথি দিয়ে। বৃষ্টির চ্যানেলটাকে দাঁড় করাতে চেয়েছিল সিম্প্যাথি দিয়ে। বৃষ্টির অপরাজিতার সংসারটা স্টার্ট করেছিল হাজব্যান্ডের টর্চার দিয়ে। হাজব্যান্ড প্রচুর অত্যাচার করতো, সিঙ্গেল মাদার হিসাবে ও ছিল ফ্ল্যাটটায়। তারপরে দীঘায় ও 4 মাস ছিল, রাত্রি 2-2:30 বাজলেই সিগারেটের ছ্যাঁকা থেকে শুরু করে মাথায় ওকে রডের বাড়ি মারা হতো। একটা মানুষকে, নর্মাল বলছি, আমরা যদি মাথায় কোনোভাবে চোট পাই, সেটা যদি মাইনরও হয়ে থাকে, সেটা 6 মাস 1 বছর ছেড়ে দিলে পরে তার পরিস্থিতি কি দাঁড়াতে পারে। আজকে লোহার রড দিয়ে মেরেছে, লোহার রড দিয়ে, 10 বছর পরে সেটা চারা দিয়ে উঠেছে। এটা কি হয়? অনেক প্রশ্ন উঠেছিল তখনও, কিন্তু সেই মুহূর্তে ভেবেছি একটা প্রাণের থেকে প্রশ্নগুলো বেশি নয়, প্রাণ বাঁচুক তারপরে প্রশ্ন আসবে। কিন্তু সবই যদি ভুয়ো হয় তাহলে তো প্রশ্ন তুলতেই হবে। ওয়াইটিতে এত প্রশ্ন আসছে কেন? অন্য কাউকে নিয়ে তো আসছে না, কন্ট্রোভার্সিতে আরও অনেককে নিয়ে হচ্ছে, তাদের মতো করে কোশ্চেন আসছে। তোমার এত কিছু তোমার ভেতরে। যাই হোক, সবটা আস্তে আস্তে ক্লিয়ার করব। যাই হোক, সিম্প্যাথি দিয়ে চ্যানেলটাকে তোলার চেষ্টা করেছে, খুব একটা দাঁড়াতে পারিনি। তার আগে বৃষ্টি টিকটকে কাজ করতে তোমাদেরকে বলেছি। এইবার যার স্বামী এত খারাপ, স্বামী যথেষ্ট অর্থবান, অর্থের মালিক, আমি তোমাদেরকে আগেই বলেছি, সেখানে দাঁড়িয়ে যে কন্টিনিউয়াসলি বৃষ্টির চ্যানেলটা 1.5-2 বছর হতে যায়, স্বামী খারাপ এত টর্চার করতো, যেখানে তার স্বামীর কাছে কি এই ভিডিওগুলো পৌঁছাচ্ছে না? হতে পারে স্বামীর কোনো আইডি নেই, সে সোশ্যাল মিডিয়ার সাথে কোনোভাবে কানেক্টেড নয়, তার আশেপাশের থেকে মেসেজ আসছে, কমেন্টস আসছে, স্বামীর কান অব্দি পৌঁছাচ্ছে না। আমি তো এটাও শুনেছি তার হাজব্যান্ড নাকি খুব ডিপ্রেসড, তাকে নিয়ে এত কাটাছেঁড়া করা হচ্ছে, এই ধরনের কমেন্টসও আমার কাছে এসেছে। যাই হোক, সেগুলো সব তথ্য দেবো আজকে তোমাদের, স্বামী কি অ্যাকচুয়ালি খারাপ কিনা সব বলবো। তো সেখানে স্বামী কোনো স্টেপ নিল না, যার এত ক্ষমতা, যারা মোটিভটাকে ঘোরাতে চেয়েছিলে, যারা বলতে চেয়েছো বৃষ্টির হাজবেন্ড এর পরে আরো 2টো বিয়ে করেছে, আমার ভিডিওতেই আমি বলেছিলাম তাদেরকেও আজকে পোল খুলবো। যাই হোক, তো তার স্বামী কোনো স্টেপ নিল না। যেই মেয়েটা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার স্বামী এত অত্যাচার করেছে, 10টা বছর মুখ বুঝে নাকি সে সহ্য করেছে, কিছু করার ছিল না। তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে বাবা মার সম্মানের জন্য। অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা অসহায়, মেয়েরাই তো হই অসহায়, আমাদের মেনে নিতে হয়। তবে সব মেয়ে কিন্তু এখানে ইনক্লুডিং নয়, অনেক মেয়ে ফায়দা নেয়, সেটা বলে দিচ্ছি। সেখানে 10টা বছর টর্চার সহ্য করেছে। স্বামী যার এতটা টর্চার করবে, সে আজকে যখন তুমি এত কাটাছেঁড়া করছো, তাও সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে কোটি কোটি লোক যেখানে দেখে, চুপ করে বসে আছে। আর তুমি যখন সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এসে স্বামীর অত্যাচার তুলে ধরতে পেরেছো, একটা ভায়োলেন্সের কেস করতে পারোনি? মেয়েদের ফেভারে এখন তো কেস, মানে আইন যথেষ্ট সক্ষম, সেখানে তুমি একটা ভায়োলেন্সের কেস কেন করোনি? গেল, এই একটা পার্ট তুলে ধরলাম, আসবো সব ক্লিয়ার করব। সেকেন্ড পার্ট, যে ফ্ল্যাটটায় বৃষ্টি থাকতো সিঙ্গেল মাদার হিসাবে, সেখানে বৃষ্টি বলেছিল, আমি বলেছিলাম ফ্ল্যাটটা শেয়ারে দেওয়া, ওর বাবা হয়তো কিছুটা অংশ দিয়েছে, স্বামীর শেয়ার বেশি। আজকে সেটাও বলবো, সিঙ্গেল মাদার ছিল না স্বামীর সঙ্গে ছিল, সব বলবো। সেখানে দাঁড়িয়ে বৃষ্টি বলেছিল বৃষ্টির ভিডিওতে 10 বছর ধরে কষ্ট করে এই ফ্ল্যাটটা বৃষ্টি নিয়েছে। আচ্ছা বন্ধুরা, বৃষ্টির ভিডিওতে বৃষ্টি বলেছে পড়াশোনা করতে খুব ভালোবাসতো, একটা মেয়ে খুব মেধাবী নাকি ছিল, ও পড়াশোনায় খুব ভালো ছিল, ব্রিলিয়ান্ট ছিল, ওর খুব অল্প বয়সে বিয়ে হয়, 19 থেকে 20 বছর বয়সে বিয়ে হয়। শুধু ওর একার নয়, আমারও 18+ বিয়ে হয়। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে 10 বছর সংসার করে। আজকে বৃষ্টির বয়স কত?
30 কি 31 বছর হবে। তাহলে তোমরা হিসাব করো, 20-তে বিয়ে হলে 10 বছর সংসার করেছে, 30 বছর বয়স। মাঝখানে যে 10 বছরও কষ্ট করে ফ্ল্যাট কিনেছে সেই 10 বছরটা তোমাদের ক্যালকুলেশনে আসছে। তাহলে কি শ্বশুরবাড়ি থাকাকালীন 10 বছর কষ্ট করেছে? সেখানে তো অত্যাচারিত হয়েছে। স্বামীর তো প্রচুর পয়সা ছিল, ও তো স্বামীর সঙ্গে থাকতো, ওকে তো আটকে রাখা হয়েছিল ওর কথায়। তাহলে 10 বছর কষ্ট করলো কি করে? কোথা থেকে কষ্ট করলো? মাঝখানের এই 10 বছরটা কোথা থেকে আসলো? তাহলে সেই 10 বছরের কষ্টটা কি স্বামীর পয়সা আত্মসাৎ করা? প্রশ্নটা তোমাদের মনে আসছে যে 10 বছর আমি সংসার করেছি স্বামীর সঙ্গে, সেটাই তো আসছে, সেটাই তো হওয়ার কথা, তাই না? যাই হোক, এই একটা পয়েন্টস তুলে ধরলাম। তারপরের পয়েন্টসটা আমি তোমাদেরকে বলতে চাই, এই যে বৃষ্টি বলতো, যখন বৃষ্টি সিঙ্গেল মাদার হিসাবে ফ্ল্যাটে থাকতো, তখন বৃষ্টি বলেছে আমি একটা চাকরি করতাম গো। যখন সবাই জিজ্ঞেস করেছে দিদি তোমার কি করে চলছে, তখন বলতো আমি একটা সময় একটা চাকরি করতাম গো, সেখান থেকে কিছুটা পয়সা জমিয়েছিলাম, সেটা দিয়েই করছি। কারণ ফ্ল্যাটটা লাক্সারিয়াস একটা ফ্ল্যাট, প্রচুর জিনিসপত্র, মানে সেই জিনিসপত্র মানে কি, সেই হেভি হেভি জিনিসপত্র, ধারণা অনেকের ধারণারই বাইরে কস্ট সব জিনিসপত্র, ফ্ল্যাট ঠাসা ছিল। সেখানে অনেকেই ওকে প্রশ্ন করার পরে ও বলেছিল একটা সময় কাজ করতাম। কি কাজ করতো বৃষ্টি? কি কাজ করতো? 10 বছর তো সংসার করেছে, অত্যাচারিত হয়েছে, তারপরে সিঙ্গেল মাদার হয়ে কয়েকটা দিন কাটিয়েছে, তারপরেই তো প্রীতমকে বিয়ে করেছে। তাহলে কি কাজ করতো? একটা মেয়ের 19-20 বছর বয়সে বিয়ে হয়েছে, সে কতটুকু পড়াশোনা করেছে? এইচএস পাস, গ্র্যাজুয়েশনও বলেছে, বিয়ের পর পড়ার ইচ্ছা ছিল কিন্তু পড়াটা হয়নি, তার মানে ও আন্ডার গ্র্যাজুয়েট। তাহলে ও কি কাজ করতো? আমি সেটাতেও যাচ্ছি না, গ্র্যাজুয়েট হলে কি সে কাজ করতে পারে না? অবশ্যই কাজ করতে পারে, কিন্তু কি কাজ করতো, কোথায় বসে করতো? হ্যাঁ, ও একটা ওয়ার্ক ফ্রম হোম করতো অনলাইনে। সেখান থেকে কত টাকা আসে? কত টাকা আসতে পারে? টিকটক করে মানুষ কত টাকা কামাতে পারে যে ওরকম একটা লাক্সারিয়াস ফ্ল্যাট নিতে পারে 3 BHK, তাও সাউথ সিটি মলের কাছাকাছি? তোমাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম, কত টাকা সে আর্ন করতে পারে টিকটক করে? আর টিকটকটা তো ব্যান্ড হয়ে গেছে আমাদের কান্ট্রি থেকে বেশ অনেক দিন। তারপরে কি করে চলতো? ওয়ার্ক ফ্রম হোম করতো, ডিজিটাল মার্কেটিংয়েও কাজ করতো অনলাইনে, কত টাকাও পেতো। যদি সেটা দিয়ে ও এত সচ্ছলভাবে ওর সংসারটাকে, ওকে ওর ছেলেকে মেনটেনই করবে, তাহলে এখান থেকে যখন শিলিগুড়িতে প্রীতমকে বিয়ে করে শিফট করলো, তখন সেই ওয়ার্ক ফ্রম হোম কোথায় গেল? তখন সেই অনলাইন বিজনেস কোথায় গেল? তখন কেন এত কষ্ট করতে হচ্ছিল? প্রথম অবস্থা ওয়াইফাই নিতে পারছিল না ঠিকমতো, আমরা ভিডিও দেখেছি, বাজার আসছিল না, রেন্টে থাকছিল, ঘরে একটা জিনিস কেনার মতো তখন ক্যাপাসিটি না থাকলে মানুষ যা করে, আমাদের সবসময় তো সেই রকম ক্যাপাসিটি থাকে না, নতুন করে সেটেল করেছে, তখন কেন ওয়ার্ক ফ্রম হোমটা করতে পারিনি, অনলাইনে ব্যবসাটা করতে পারিনি? অপশন তো ছিল, ক্লাউড কিচেন খুলেছিল, মনে আছে তোমাদের? জ্বর নিয়েও সেখানে রান্না করতে হয়েছে, মনে আছে কি তোমাদের? সেগুলো কেন করতে হয়েছিল? তখন তো এমনিতেই ও এই অনলাইন বিজনেস করে হাজবেন্ডকে হেল্প করতেই পারতো, কেন করেনি? রেখে গেলাম প্রশ্ন তোমাদের কাছে, উত্তর আমার কাছে আছে। কমেন্টসে তোমরা তোমাদের এই প্রশ্নের ধারার উত্তর পেলে আমাকে জানিও, উত্তর তো আমি দেবই, সব কিছুর উত্তর দেব, শুধু একটু ওয়েট করো আর ধৈর্য দিয়ে ভিডিওটা দেখো। তারপরে বৃষ্টির কথা, বৃষ্টির মিউচুয়ালি ডিভোর্স হয়ে গেছে। প্রীতম নিজে বলেছে ঠান্ডা মাথায় আমরা শান্তভাবে রেস্টই করেছি। যতদূর সম্ভব আমার কাছে ইনফরমেশন আছে, বৃষ্টির আগের বিয়েটা সম্ভবত রেস্টি করে হয়েছে কিনা আমি কনফার্ম নই, বিশ্বাস করো। তবে একটা বিয়েতে রেস্টি থাকলে, ডিভোর্স না হলে কিন্তু সেকেন্ড টাইম বিয়ে করা যায় না, রেস্টি করে, বিশেষ করে রেস্টি করে বিয়ে করা যায় না। সেখানে অনেক কিছু সামনে এসেছে, ডিভোর্স কিন্তু ওর হয়নি, বৃষ্টির কিন্তু ডিভোর্স হয়নি, কোর্টে যায়নি, 5টা হেয়ারিং ছিল ডিভোর্সের জন্য, একটা হেয়ারিংও ওরা প্রেজেন্ট হয়নি, ডিভোর্স ওদের হয়নি। 1 বছর আগে যখন ও প্রীতমকে বিয়ে করে, পালিয়ে বিয়ে করে, ওরা বলেছে ঠান্ডা মাথায় শান্ত মনে রেস্টি করে বিয়ে করে, সেই রেস্টিটাকে ধরেই আমি বলছি হয়তো বা আগের বিয়েটা রেস্টি করে হয়নি, হয়তো বা, আমি কিন্তু অ্যাসিওর করে বলছি না, যতটুকু তথ্য সামনে আসে সেইটুকু নিয়েই তো কথা বলি, তাই অ্যাডভান্স কিছু বলতে পারি না সেখানে দাঁড়িয়ে। আচ্ছা বন্ধুরা, বৃষ্টিকে যেদিন থেকে আমরা চিনি, অপরাজিতার সংসারকে, সেদিন থেকে বৃষ্টির টর্চারেড এটা এখানে প্রেজেন্ট করেছে, পুরো চ্যানেলটা সিম্পাথি দিয়েই বৃষ্টি দাঁড় করিয়েছে। যাই হোক, ভালো কথা, সেটা হতেই পারে। আমি তোমাদের শুরুতেই একটা কথা বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দাঁড়ানো অত সহজ নয়, কেউ নোংরামি দিয়ে দাঁড়ায়, কেউ মিথ্যে দিয়ে দাঁড়ায়, আর একটা দাঁড়াতে পারে সিম্প্যাথি দিয়ে। এছাড়া সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে লয়ালিটির সঙ্গে, অনেস্টির সঙ্গে সহজে দাঁড়ানো যায় না, তারা খিস্তি খেতে হয়, যেমন আমি খিস্তি খাচ্ছি, ধান্দাবাজি ব্যবসা করছি, এটাই হয়। আর যারা ফেক নিয়ে বসে, কি সুন্দর ড্রামা সাজায়, তাদের জন্য মানুষের প্রচুর সিম্প্যাথি থাকে। যাই হোক, সেই সব প্রসঙ্গে আজকে আসতে চাই না।
তো সেখানে তোমরা অপরাজিতা সংসারটা যখন আমরা প্রথম থেকে দেখি, বৃষ্টি কিন্তু সিঁদুর পরতো, ছোট করে পরতো সিঁদুর, কিন্তু বৃষ্টি পরতো। তাহলে যেখানে স্বামীর সঙ্গে তার সম্পর্ক নেই, সেপারেট হয়ে সিঙ্গেল মাদার হয়ে আছে, সেখানে সিঁদুরটা কার নামে পরতো? সেই সিঁদুর পরা অবস্থাতেই প্রীতমের সঙ্গে বিয়ে দেখেছি। তোমরা কি একটু নোটিস করেছো? তাহলে পাস্ট ভিডিওগুলো একটু দেখো। ডিভোর্সটা হলে তার সিঁদুর পরবো না, তাহলে কার নামে সিঁদুরটা তখন আমি পরতাম? স্বামী তো আমি ছেড়ে দিয়েছিলাম। যে ফ্ল্যাটটাতে বৃষ্টি দেখাতো আমি সিঙ্গেল মাদার, 3 BHK ফ্ল্যাট, আমি আমার ছেলেকে নিয়ে থাকি, আদৌ তো কি সত্যি? তোমাদের মনে হচ্ছে না? বৃষ্টির সেই সব ভিডিও তো তোমরা দেখেছো। তখন বৃষ্টি বলতো মাঝে মাঝে বৃষ্টি অসুস্থ হয়ে পড়তো, বৃষ্টির শরীর ভালো যেত না, খুবই অসুস্থ থাকতো বৃষ্টি। সেখানে আজকে 3 BHK এর মতো একটা ফ্ল্যাট, অত বড় ফ্ল্যাট, মেয়েকে আর তার নাতিকে একা কেন বাবা মা ছেড়ে দিয়েছিল? তার তো ছেলে আছে, ওখানে থাকতে পারবে না এমন তো নয়। বাবা তো রিটায়ার্ড পার্সন, তাহলে বাবা তো এসে মেয়ের সঙ্গে থাকতেই পারতো। যেখানে মেয়ে এতটা অসুস্থ হয়, তারপরে এত দূর, দুর্গাপুর থেকে কলকাতার ডিস্টেন্স তো খুব একটা কম নয়, মন চাইলে আসা যায় না, যাওয়া যায় না। তাহলে মেয়ে কেন একা থাকতো? একা মাঝে মাঝে ওর বাবা মা আসতো, ভিডিওতে দেখতাম, কিন্তু একা কেন মেয়ে থাকতো? কারণ মেয়ের এই ব্যভিচারিতাটা বাবা মা মানতে পারেনি। কারণ মেয়ে ফ্ল্যাটে থাকতো, দেখাতো একা, কিন্তু বৃষ্টির হাজবেন্ডও সেই ফ্ল্যাটে থাকতো। বৃষ্টির হাজবেন্ড সোশ্যাল মিডিয়ার সামনে আসতে চায়নি। আর বৃষ্টির অনেকদিন আগের থেকেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স চলছিল। ওই যে তোমাদেরকে বলে দিয়েছি, প্রীতম পূর্ব পরিচিত, প্রীতম ও রিলেটিভস কিনা কিংবা রিলেটেড ওর এলাকার সঙ্গে, সেটা নিয়ে আমার কনফিউশন ছিল। অনেকেই কমেন্টস করেছে প্রীতম হচ্ছে বৃষ্টির এক্স হাজবেন্ডের কাকার ছেলে। দেখো, সত্যি সত্যি এখনো এর অ্যাসুরেন্স আমি দিতে পারবো না, তবে প্রীতম নিজেই বলেছে আমার কোনো দাদা আছে নাকি, আমি তো জানতাম না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি হতে পারে ওরা রিলেটিভস। এবার কোন স্বামী মানতে পারে নিজের বউকে ভাইয়ের সঙ্গে ভাগ করতে হবে? কোন স্বামী মানতে পারে? আমি হলে মানতে পারবো, তুমি হলে মানতে পারবে? এটাই কি বৃষ্টির হাজবেন্ডের অপরাধ ছিল? যে লোকটাকে আজকে এত কাটাছেড়া করে যাচ্ছে বৃষ্টির চ্যানেল শুরু থেকে আজকে 1.5-2 বছর ধরে, সেই লোকটা যদি এতই খারাপ হবে, সে চুপ করে থাকবে কেন? সে তো স্টেপ নেবে। সে কিন্তু আজও চুপ করে আছে। একটা কেস করেছে ওর এগেনস্টে, করেছে, অথচ সেই লোকটা খারাপ। বৃষ্টির কথায় ধরেই নিলাম সেই লোকটা খারাপ, ওর ওপর অত্যাচার করতো, খুবই অত্যাচার করতো। তাহলে আজকে যেখানে বৃষ্টির বাবা একটা গভর্নমেন্ট জব করতো, সুতরাং সে যথেষ্ট স্বাবলম্বী ছিল, তার এক ছেলে এক মেয়ে। কি কারণে তার এত মেধাবী মেয়েটাকে সে 19-20 বছর বয়সে বিয়ে দিল, আরো পড়াশোনা করালো না? বাবার তো ক্ষমতা ছিল, বাবার ক্ষমতা নেই এমন তো নয়। কি কারণে পড়ালো না, বিয়ে দিয়ে দিল? বিয়ে দিয়ে দেওয়ার পরে যেখানে প্রত্যেক দিন এইভাবে নির্মম অত্যাচার হয়, তার তো একটাই মেয়ে, মেয়েটার ওপরে, যার ক্ষমতা নেই, যে গরিব, যে দিন আনে দিন খায়, সেও সহ্য করতে পারে না মেয়ের অত্যাচার। বৃষ্টির বাবা তারপরেও 10টা বছর ওখানে মেয়েকে ফেলে রাখলো কেন? যেখানে লোহার রড দিয়ে মেয়েকে মারা হয়, যখন তখন মেয়ে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তোমাদের মনে কি এই প্রশ্নটা আসছে না? কি কারণে ফেলে রেখেছিল? যদি স্বামী এতই খারাপ হবে, শুধু জোর করে ফোর্সফুলি ফেলে রাখলো? এটা হতে পারে? হতে পারে? যার এত ব্লিডিং হচ্ছে প্রত্যেক দিন, এত পরিমাণে রক্ত, বৃষ্টি নিজেও বলেছে আমার ওপর কি অত্যাচার হচ্ছে, তার প্রমাণ আমার ছেলে। ওইটুকু তো ছেলে, কি প্রমাণ আর হবে? যদি প্রমাণই হবে, তাহলে 10 বছর লেগে গেল মাথায় মারা ক্লটিংটা চারা দিয়ে উঠতে, লেগে গেল। বৃষ্টি বলেছিল ওকে নাকি ভূতে ধরেছিল, ওকে ভূতে ধরেছিল দীঘার ঘটনাটা নিয়ে যখন বলতে এসেছিল। সকালবেলা উঠে, ও রাত্রিবেলা বুঝতে পারতো না, ও যখন দেখতো তখন দেখতো সারা গায়ে কালছিটে পড়ে গেছে, পরে বুঝতে পারতো গুলো সিগারেটের ছ্যাঁকা। কি ভূতে ধরেছিল যে আমাকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হচ্ছে? আমি বুঝতে পারছি না, আমি তো সুস্থ স্বাভাবিক, সকালে আমি বুঝতে পারছি, রাতে বুঝতে পারছি না। কি এমন মেডিসিন আছে, ইনজেকশন আছে যেটাতে আমাকে ভূতে ধরেছে আমার এরকম ফিল হয়? আমার জানা নেই, তোমাদের জানা থাকলে জানিও। কারণ সবই যে আমি এখানে অ্যাকুরেট বলতে পারছি সেটা তো নয়, কারণ ওই জায়গাটায় তো আমি ছিলাম না। ভিডিও টু ভিডিও আসছে, অনেক তথ্য সামনে বেরিয়ে আসছে, শুধু তাই নয়, অনেক ইনফরমেশন পাচ্ছি অনেক জায়গা থেকে। জানাচ্ছে বৃষ্টির শ্বশুরবাড়ির আশেপাশের লোকজন, ওদের কাছাকাছির লোকজন অনেক কিছু জানাচ্ছে, সেই ভিত্তিতেই কথাগুলো বলছি। এত অত্যাচার করতো, এরকম কথাও আমি শুনেছি। বৃষ্টির মনে আছে কিনা জানি না, দুর্গাপুরে যখন বৃষ্টি ছিল,
বৃষ্টির নিউমোনিয়া হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল, খুব জ্বর হয়েছিল, কলকাতা থেকে বৃষ্টি দুর্গাপুরে গেছিল বাবা মার কাছে, অসুস্থ। মেয়েটা মাঝে মাঝে অসুস্থ থাকে, সবার ফিজিক্যাল কন্ডিশন সমান হয় না, যেমন আমি 12 মাসে 11 মাস অসুস্থ থাকি, তো সেখান থেকে অসুস্থ থাকতেই পারে। তখন ওর হাজবেন্ড নিজের চাকরি ছেড়ে দিয়ে বৃষ্টির টেক কেয়ার করার জন্য দুর্গাপুরে পড়েছিল, কারণ ওর হাজবেন্ড এতটাই যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, যার কাছে একটা চাকরি চলে গেলে আরেকটা চাকরি যখন তখন তুড়ি মেরে নিয়ে আসতে পারে। এমনি এমনি বৃষ্টির বাবা মা কি বৃষ্টিকে এত অল্প বয়সে ওই জায়গায় বিয়ে দিয়েছিল? এমনি এমনি দিয়েছিল? তার এতটাই যোগ্যতা ছিল। সে যেমন দেখতে শুনতে ভালো, 6 ফুটের ওপরে লম্বা একটা ছেলে, সুদর্শন একটা ছেলে, এডুকেটেড, প্রচুর যোগ্যতা সম্পন্ন একটা ছেলে। আর সেইখান থেকে আমরা এটা বুঝতে পারি যে তার এডুকেশন লেভেলটা এত হাই বলেই আজকে তাকে নিয়ে এত কাটাছেড়া হচ্ছে, তারপরেও বৃষ্টির এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছে না। তার আরও একটা রিজন হতে পারে, এক তো এক্স ওয়াইফ, সেটা আলাদা বিষয়, আর একটা ভাইয়ের সঙ্গে তার এক্স ওয়াইফের বিয়ে হয়েছে, এই রিজনটাও আছে। আমাদের অনেক কিছু মেনে নিতে হয়, অনেক ক্ষেত্রে আমরা অপারগ থাকি। তুলে দিয়ে গেলাম তোমাদের সামনে, সবটাই ক্লিয়ার হলো তোমাদের কাছে কিছু? এবার তোমাদেরকে বলি, খুব অত্যাচার করতো বৃষ্টির স্বামী বৃষ্টিকে, দাদা খুব অত্যাচার করতো বৌদিকে, ভাই গিয়ে দাদাকে বোঝাতো, বৌদিকে সান্ত্বনা দিতে দিতে ভাই বৌদিকে নিয়েই পগার পার হয়ে গেল। এমন ঘটনা সামনে এসছে, বৃষ্টি অসুস্থ হয়ে পড়েছে। আমি আমার ভিডিওতেই বলেছি, যখন মেয়েটার পাশে দাঁড়াতে চেয়েছিলাম, বৃষ্টিকে নাকি হসপিটালে পর্যন্ত নেয়নি, এমন ইনফরমেশন এসেছিল, হসপিটালে পর্যন্ত নেয়নি, ওর ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালে নেয়নি। বৃষ্টির বাবা মা চুপ করেছিল কেন? তারপরেও ওখানে কেন বৃষ্টিকে ফেলে রেখেছিল? যেখানে বৃষ্টিকে মেরে ধরে এতটা অসুস্থ করে দিয়েছে, হসপিটালে পর্যন্ত তারা অ্যাডমিট করেনি, বাড়ির লোক গিয়ে তাকে অ্যাডমিট করাতে হয়েছে। আবার কেউ কমেন্টস তো করেছো, আমি বৃষ্টির শ্বশুরবাড়ির আশেপাশের লোক বলছি, ওরা এতটা অর্থসম্পন্ন মানুষ, আমরা কিছু বলতে পারিনি, অর্থ দিয়ে ওরা আইন আদালত কিনে নিয়েছে। তাহলে আজকে সেই অর্থ দিয়ে আইন আদালত কিনতে পারছে না কেন, যেখানে তাকে এতটা হিউমিলেট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় এসে? কেন কিনছে না? তোমরা 2-3টে কমেন্টস এরকম করেছো, আর আমার কাছে এরকম প্রচুর কমেন্টস, প্রচুর মানুষ ইনফরমেশন দিচ্ছে বৃষ্টির হাজবেন্ড খুব ভালো ছিল। যে ফ্ল্যাটটা বৃষ্টি 10 বছর ধরে কষ্ট করে আর্ন করেছে, সেই মাঝখানে 10 বছর হিসেবে মিলছে না, নেই এখানে। সেই ফ্ল্যাটটা টোটালটাই তার হাজবেন্ডের, সেখানে থাকা খাওয়া সবটাই হাজবেন্ডের পয়সায় চলতো। হাজবেন্ড হয়তো বৃষ্টির সঙ্গে একই সাথে একই রুমে থাকতো না, অন্য রুমে থাকতো, কারণ কে মানতে পারে তার স্ত্রী তার ভাইয়ের সাথে পরকীয়ায় লিপ্ত? কে মানতে পারে? কোনো স্বামী মানতে পারে? তারপরও সে তার স্ত্রীকে নিয়ে একটা বছর ওই ফ্ল্যাটে থাকার চেষ্টা করেছে। সে দুর্গাপুর থেকে কলকাতার ফ্ল্যাটটা কেন নিল? যাতে তার স্ত্রী তার ভাইকে ভুলে গিয়ে তার সঙ্গে সংসার করতে পারে। তোমাদের কি মনে হচ্ছে না এই পয়েন্টগুলো? তারপরেও যখন দেখলো সেটা সম্ভব নয়, আর সম্ভব হবে কি করে? ফ্ল্যাট ছেড়ে বৃষ্টি তো প্রীতমের সাথে পালিয়েই গেছিল, তাই ফ্ল্যাটের আর কোনো আপডেট এখানে নেই, ফ্ল্যাট তাকে ছেড়ে দিতে হয়েছে। 10 বছর ধরে কষ্ট করে অর্জিত ফ্ল্যাটটা আজকে সেখানে থাকে না কেন? তোমাদের কি আরও মনে হচ্ছে না প্রীতমকে বিয়ে করার পর বৃষ্টির বাবা মা বৃষ্টির সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি বেশ কয়েক মাস? বৃষ্টি এতটা অসুস্থ হয়ে যাওয়ার পর তারপরেও দেখেছি প্রীতম একার হাতে সবটা করছে, বৃষ্টির বাবা মা আসেনি। বারবার ভিউয়ার্সরা কমেন্টস করছে, তোমার বাবা মা কেমন, তোমার নির্মম বাবা মা, দয়া মায়া নেই, তারা কেন আসছে না, তুমি এত অসুস্থ। কমেন্টসগুলো আমিও দেখতাম, ভিডিওগুলো আমিও দেখতাম, আমিও তখন ভাবতাম যতই দুর্গাপুর হোক, কত আর ডিস্টেন্স, মানুষ অন্য কোনো কান্ট্রিতে থাকলেও দৌড়ে চলে আসে, তার মেয়ের এরকম অবস্থা, সেখানে বাবা মা চুপ করে আছে কি করে? রহস্য আজকে বেরোচ্ছে, কারণ বাবা মা বৃষ্টির ব্যভিচারিতাটা মেনে নিতে পারেনি, বৃষ্টির এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা। প্রীতম বলেছে না, ক্ল্যারিফাই করেছে না, একটা জায়গাতে বৃষ্টি ভুল করেছে, ওর বাবার সাথে আলোচনা করেনি। প্রীতমকে বিয়ে করার আগে কি করে আলোচনা করবে? বাবা মা তো এটাকে সাপোর্টই করেনি, মেয়ের সাথে এই বিষয়ে কথা বলতেই চায়নি, সাপোর্ট করেনি মেয়েকে, সেই কারণে পালিয়ে যেতে হয়েছে ওই ফ্ল্যাটটা ছেড়ে। ফ্ল্যাটের আর কোনো ঘটনা এখানে আসছে না, ফ্ল্যাট আর দেখাচ্ছে না, যার নিজের ফ্ল্যাট সেই ফ্ল্যাটটা নিয়ে আর কোনো আপডেট নেই কেন? ধরে নিলাম যে প্রীতম শ্বশুরের প্রপার্টিতে থাকতে চায় না, আমি এর আগের দিনও বলেছি,
মাঝে মাঝে ঘুরতে তো কলকাতা আসতে পারতো যখন বৃষ্টি সুস্থ ছিল। দেখেছো কি তোমরা? দেখেছো? দেখোনি। আজকে ওখানে খাট নেই, প্রথমে সিংহাসন নেই, এটা নেই সেটা নেই, আস্তে আস্তে একটা একটা করে গুছাচ্ছিল। সোশ্যাল মিডিয়া থেকে যে আর্নিংটা আসছিল, টিউশন থেকে যে আর্নিংটা আসছিল সেটা দিয়ে। ফ্ল্যাটে যখন এত জিনিসের ঠাসা, সেখান থেকে কয়েকটা জিনিস তো নিয়েই যেতে পারতো। ফ্ল্যাটটা নাকি বৃষ্টির নিজে 10 বছর ধরে কষ্ট করে ফ্ল্যাটটা ও অর্জন করেছে, কেন নিল না? মাঝে মাঝে ফ্ল্যাটে কেন ঘুরতে আসলো না? ফ্ল্যাটের আর কোনো কথাই এখানে আসে না, ফ্ল্যাটটা ওর স্বামীর। ও যখন প্রীতমের সঙ্গে বেরিয়ে যায়, ফ্ল্যাট তো ছাড়তেই হবে। আর ডিভোর্স হয়নি, ডিভোর্স হয়নি, হেয়ারিং চলছে। 5টা হেয়ারিংয়ে একটাতেও ও হাজিরা দেয়নি। তার আগেই ও প্রীতমকে বিয়ে করে নিয়েছে, বুঝতে পেরেছো? আর সেটা বৃষ্টির বাবা মা কোনোভাবেই মানতে পারেনি, তাই মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায়নি। সেই কারণে বৃষ্টির বাবা মায়ের সাথে বৃষ্টির সম্পর্ক ছিল না। ইভেন বৃষ্টি যখন এত অসুস্থ, নিজে কিছু করতে পারছে না, তখনও বৃষ্টির বাবা মা বৃষ্টির কাছে আসেনি। আরও একটা কথা তোমাদেরকে বলছি, এত অসুস্থ এত অসুস্থ এত অসুস্থ, বৃষ্টির বাবা মাকে দেখলাম প্রথম যখন শিলিগুড়িতে মানে দুর্গাপুর থেকে আসলো, বৃষ্টি খুব অসুস্থ চেন্নাই যাওয়ার আগে। তারপরেই ওরা চেন্নাই গেল কটা দিন পরে, দু একটা দিন পরে ফ্লাইটের টিকিট কাটা হলো। তারপরে দেখলাম বৃষ্টির বাবা মা আসলো। চেন্নাই থেকে আসার পর দু একটা দিন ওর বাবা মা ছিল, তারপরে ওর বাবা মা চলে গেল। যার মেয়ের এরকম অবস্থা, খুব ক্রিটিক্যাল অবস্থা, মানে ক্রিটিক্যালের থেকেও বেশি ক্রিটিক্যাল অবস্থা, তার বাবা মা দুজনেই চলে যায় কি করে? মা থেকে যেতে পারতো, বাবা চলে যেত। বাবা তো রিটায়ার্ড পার্সন, তাই না? যে বাবার কাজকর্ম আছে, দাদার আছে, দাদা ওখানে আছে, ঠিক আছে, বাবা চলে যেত। মার তো থাকা উচিত, যেখানে প্রীতমকে নিজেকে রান্না বান্না সংসার ছেলে সবটা সামলাতে হচ্ছে, বৃষ্টিকে সামলাতে হচ্ছে। এই অবস্থা ছেড়ে চলে যায় কি করে? খটকা লেগেছিল বন্ধুরা, কিন্তু ওই মুহূর্তেও ভেবেছিলাম প্রাণের চেয়ে এই প্রশ্নগুলো বেশি নয়। বললাম না, আমি একটু মাথার থেকে বিবেক দিয়ে বেশি কাজ করি, সেই জন্য অনেক জায়গায় ঠকে যাই। কিন্তু আজকে বুঝতে পারছি অ্যাকচুয়ালি রোগটা ড্রামাটিক, এতটাও রোগী নয়। যার কারণে ওর বাবা মা নিশ্চিন্তে ছিল বলেই চলে যেতে পেরেছে। তোমাদের কালকেই পয়েন্ট তুলে ধরেছি, যার এরম একটা বিষয় থাকবে যেটা ক্যান্সারের পর্যায়ে যেতে পারে, ওদের কথায় ব্রেন টিউমার, সেখান থেকে ক্যান্সার, এরম একটা ব্যাপার থাকবে, সেখানে 7 দিনে যাওয়া আসা ধরে 2 দিন তো এমনিই কাট, মাঝখানে 5 দিনের মধ্যে তার চেন্নাইতে ট্রিটমেন্টটা হয়ে যায় কি করে? সম্ভবই নয়। আমার সামান্য ওটা হয়েছিল, আমি তো তোমাদের কালকেই বলেছি, আমার 12 দিন লেগেছিল। তারপরে পুরো 6 মাস আমার বেড রেস্টে থাকতে হয়েছে। 6 মাস আমার মা, আমার পরিবারের লোকজন এসে সব সময় আমার সঙ্গে থাকতো, আমার কাছে থাকতো। আমি তোমাদের আগেও বলেছি, তখন আমার রান্নার লোক, কাজের লোক রাখা হয়েছিল, কারণ আমাকে ডাক্তার বলেই দিয়েছিল 6 মাস যেন কোনোভাবে আমি কিছু না করি। যেহেতু ব্রেনের সমস্যা, লাংয়ের সমস্যা, সুস্থ তো হতে হবে। তোমাদেরকে বলেছিলাম, আমার ভিডিওও আছে, দেখে আসতে পারো। মিথ্যে না, আমার কি হয়েছে প্রমাণ স্বরূপ তো আমার এখানে দেখাতে হবে, সব প্রমাণ আছে আমার ভিডিওতে। 2022 সাল থেকে হসপিটালে ভর্তি ছিলাম, প্রমাণ আছে, যাও দেখে আসো। 2022 সালে জুন মাস থেকে শুরু হয়েছিল, দেখে আসো। প্রমাণ কোথায় ওদের প্রমাণ কোথায়? ইনজেকশন দিতে হবে, পয়সা নেই, লক্ষ্মীর ভার ভাঙলাম, কোথায় ইনজেকশন? চোখ ফেটে রক্ত পড়ছে, এমন ভাবে দেখাচ্ছে, না দেখালেও তো হতো রক্তটা। চোখে সমস্যা আমরা দেখতে পাচ্ছি, ব্যান্ডেজ একটা বাধা আছে, চোখ ছোট হয়ে যাচ্ছে, ওটি করতে হবে ইমিডিয়েট। যেখানে বললো, তোলা হলো নিজের মুখে, ওটি কোথায় সেই ওটি? আজকে এতগুলো দিন হয়ে গেল, রাইট সাইড প্যারালাইসিস হয়ে যাচ্ছে, 15-20 দিনের মধ্যে রাইট সাইড ঠিক হয়ে গেল। তোমাদের মনে হলো না? আমি তোমাদের বলেছিলাম আমার ভিডিওতে বৃষ্টিকে নিয়েই, যে আমি যখন খুব অসুস্থ হই, আমার লোয়ার পোর্শন, আমি দাঁড়াতে পারতাম না, এরকম করে কাঁপতো, সরু হয়ে গেছিলো পাগুলো, চলতে পারতাম না আমি, যার কারণে আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আমার হাজব্যান্ড কোলে করে আমাকে ওয়াশরুমে নিয়ে যেত। দেখেছো তোমরা এরকম কিছু? আমার ভিডিওতে আছে, দেখে নিও। হাত দিয়ে খেতে পারতাম না, ঠোঁট কাঁপতো, আস্তে আস্তে ঠিক হয়েছি আমি। তাহলে 15 দিনের মধ্যে সাডেন একটা মানুষ ঠিক হয় কি করে, যেখানে আমার সামান্য এই জিনিসে 6 মাস লেগে গেছিল? কি করে ঠিক হয়ে যায় রাইট সাইডটা? তোমাদের মনে প্রশ্ন আসছে না? আরও একটা পয়েন্ট তুলে ধরবো আমি এখানে। যখন বৃষ্টির বাবা মা এখানে ছিল, চেন্নাই থেকে ওরা সম্ভবত হয়তো চলে এসেছে, হ্যাঁ চলে এসেছে, রাইট সাইডে যখন বলছিল প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে, তখন অল্প একটা ভিডিওতে ভয়েস দিয়েছিল বাচ্চাটা, দেখো আমরা একটু ঠাকুর দেখতে যাচ্ছি, হ্যাঁ এরকমই কিছু একটা হবে, আমার পুরো অ্যাকুরেটটা মনে নেই, এরকমই হবে, মা তো অসুস্থ, আমরা একটু বেরিয়েছি, বৃষ্টি হাঁটতে পারছি না, বৃষ্টিকে ধরে নিয়ে বেরোতে হচ্ছে, দেখে এসো তো তোমরা, শর্টসে আছে, শর্টসে ফুচকাটা দিব্যি দাঁড়িয়ে হাত দিয়ে খেতে পাচ্ছে বৃষ্টি,
হাঁটতে পারছে না বৃষ্টি ধরে ধরে, হাত দিয়ে খেতে পাচ্ছে না। মনে হচ্ছে না তোমাদের? আমার ওই মুহূর্তে ভীষণ মনে হয়েছিল যার রাইট সাইড প্যারালাইসিস হয়ে যাচ্ছে, কোনো কাজ করছে না, সে ডান হাত দিয়ে ফুচকা খাচ্ছে কি করে ফুচকার দোকানে দাঁড়িয়ে। কিন্তু ওই যে বিবেক বলেছিল প্রাণের চেয়ে এগুলো আগে নয়, তাই প্রশ্ন তুলিনি, বলেছিলাম সবাইকে হাত জোর করে। তখন ওই মুহূর্তে আমি বৃষ্টিকে নিয়ে ভিডিও করিনি, তার কদিন পর থেকে করেছি যে সবাই মেয়েটার পাশে থাকো, মেয়েটাকে বাঁচতে হবে। তখন আমি ধরেই নিয়েছিলাম এটা হয়তো ক্যান্সারের মতো কোনো পর্যায়ে চলে যেতে পারে, গেছেই বলছি না, হয়তো যেতে পারে বা ওরকম একটা খুব খারাপ স্টেজে আছে, সেই জন্য অনেক অর্থের প্রয়োজন, তাই সবার কাছে বলেছিলাম। ভুল তো বলিনি। যেখানে আমরা দেখতে পাচ্ছি ওরা যে এই যে দুর্গাপুরে শিফট হচ্ছে, এই ফ্ল্যাট নিয়ে অনেক রহস্য বন্ধুরা, আসবে আসবে, একটা ভিডিওতে তো সম্ভব নয়, সব চলে এসেছে, দেবো তোমাদের এই ফ্ল্যাটের রহস্য দেবো, কোথা থেকে আসলো পয়সা, কিভাবে আসলো, সব রহস্য তোমাদের সামনে আনবো। যেখানে দেখাচ্ছে সামান্য একটু ফল খেতে পাচ্ছে না, প্রীতম ওকে ফল খাইয়ে দিচ্ছে, অথচ সেখানে সে হাত দিয়ে 3টা আইটেম রান্না করতে পারছে। হাস্যকর নয়? রহস্যময় নয়? আজকে যে হাজবেন্ড এত খারাপ, যে হাজবেন্ডকে বিক্রি করে করে চ্যানেলটা দাঁড় করিয়ে তুমি নিজে ইনকাম করছো, লোককে বিক্রি করছো, হাজবেন্ডকে বিক্রি করছো, আদতে কি সেই হাজবেন্ড এত খারাপ? কোন স্বামী মানতে পারে নিজের ভাইয়ের সাথে স্ত্রীর সম্পর্ক? তারপরেও সেই স্বামী চেষ্টা করেছে 1 বছর নিজের বাড়ি ছেড়ে ফ্ল্যাট নিয়ে, কারণ তার স্বামীর যথেষ্ট অর্থ আছে, ক্ষমতাবান লোক, ফ্ল্যাট নিয়েছে সাউথ সিটি মলের মতো জায়গায়, 3 BHK লাক্সারিয়াস ফ্ল্যাট, বউয়ের যাতে কোনো কষ্ট না হয় ফ্ল্যাটে, জিনিসের ঠাসা ঠাসা, কারণ সে বউকে ভালোবাসতো, তার একটা বাচ্চা আছে, তাকে ভালোবাসতো। তুমি কি করলে? শুধুমাত্র নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে, নিজের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য একটা শিশুকে তার বাবার থেকে আলাদা করে দিলে, আলাদা করে দিলে। অর্থ বোধহয় কম নেওনি তোমার এক্স স্বামীর কাছ থেকে, অনেকটাই নিয়েছো বলে মনে হয়, যদিও এর কোনো অ্যাসুরেন্স নেই, আমি অ্যাকুরেট বলতে পারবো না, তবে মনে হয় না, মনে হয় না। আর কি বলবো বন্ধুরা, সবটাই তুলে ধরলাম তোমাদের সামনে যে এক্স কতটা খারাপ আর প্রেজেন্ট কতটা ভালো। আবার প্রীতম কত বড় বড় কথা বলে, তাই না? তোমাদেরকে কালকে একটা কথা বলেছিলাম, একটা কমেন্টসের কথা, যে প্রীতম যখন বৃষ্টিকে বিয়ে করে, প্রীতমের বাবার প্রীতমকে 2.5 মাস কলকাতায় লুকিয়ে থাকতে হয়েছিল, কারণ পাড়ার লোক নাকি ওকে মেরে ফেলবে। কারণটা বুঝেছে তো? আজকে যখন ব্যাপারটা একটু থিতিয়ে গেছে, তখন ওরা আবার সেই দুর্গাপুরে শিফট করেছে। বুঝতে পেরেছো? আসলে চেন্নাই থেকে ফিরে আসার পরে ওরা বুঝতে পেরেছিল তেমন কিছু ওর হয়নি, সেই কারণে বৃষ্টির বাবা মা চলে গেছিল দুর্গাপুরে, এবং ওরা বলেছিল তোমরা দুর্গাপুরে যাও, তোমরা আমাদের জন্য একটা ফ্ল্যাট খোঁজো ভালো দেখে, আমরা এদিকটা গুছিয়ে নিয়ে আসছি। তারপরে সেশনের একটা ব্যাপার থাকে, ওর পড়াশোনা আছে, সেশনটা শেষ হয়েছে, মানে এটা ডিসেম্বর পড়ে গেছে, মানে নভেম্বরের শেষের দিকে গেছে, সুতরাং ওরা সবটা গুটিয়ে গাটিয়ে নিয়ে গেছে, জানুয়ারি থেকে নিউ সেশন স্টার্ট হবে। সেই কারণেই বুঝতেই তো পারছো, সবটাই প্ল্যান মাফিক পরিকল্পনা, যার জন্য সাডেন ওরা এখান থেকে গুছিয়ে নিয়ে বাইরে যাব বলে চলে গেল দুর্গাপুরে। এখনো বলছে বাইরে যাব। যখনই ভিউয়ার্সরা এত প্রশ্ন করছে তখন বলছে এখন থেকে আর আমি আগে থেকে তোমাদের বলবো না যে কালকে আমার কি ভিডিও আসবে বা আমি কি করতে যাচ্ছি, তোমরা ভিডিও দেখবে, যেটা হবে ভিডিও দেখবে। এত বড় বড় কথা এখনো বলে যাচ্ছে প্রীতম। তোমাদেরকে একটা কথা আগেই বলেছিলাম, প্রীতম খুব এডুকেটেড, তো ভীষণ এডুকেটেড, লজিকটা খুব ভালো বোঝে, ও জানে কি দিয়ে ধরতে হবে, এই কারণেই ও এই কথাটা বলেছিল। আজকে বৃষ্টি অসুস্থ বলে তোমরা আমাদের পাশে আছো, কালকে বৃষ্টি সুস্থ হয়ে গেলে হয়তো বৃষ্টির চ্যানেলে এতটা ভিউজ থাকবে না। এটাও বুঝে গেছে যে চ্যানেলটা দাঁড়িয়েছে কিসের ওপরে, এটাও বুঝে গেছে। আসলে একসাথে অনেকটা নিয়ে নিলাম, তো এরপরে কম হলেও কোনো অসুবিধা নেই। ভুল বললাম, যদি ভুল বলে থাকি কমেন্ট বক্স খোলা আছে, জানিয়ে দিয়ে যেও। ভিডিও করবো বলে আজকে দেখো বসেছি, চশমাটাও পরতে ভুলে গেছি, এখন মনে পড়লো নিজেকে দেখতে পেয়ে। যাই হোক বন্ধুরা, আমার প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে, জানিয়ে যেও। সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন আপডেট নিয়ে আসবো, ব্যাক টু ব্যাক আপডেট, ফ্ল্যাট রহস্য, যে ফ্ল্যাটে এখন আসছি, সাথে থাকো।